বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই পর্বে চলে আসলাম সেই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারের এপিসোড 6-এ, এবং আজকে আমি আলোচনা করব সারাটিক্ষণ ধরে এই নির্ণায়কের বেসিক আলোচনা নিয়ে। সো অ্যাট ফার্স্ট আপনি একটু কমেন্টস করবেন যে সাউন্ড শোনা যাচ্ছে কি না। আমি একটু চেক করি, কারণ নতুন কিছু ডিভাইস আজকে অ্যাড করেছি, এজন্য দেরি হয়ে গেল, এজন্য সরি। আমরা আজকে একটু দেখতে চাই যে আজকে কীরকম সাউন্ড আসছে। আপনারা একটু কমেন্টস করেন, আমি এটা একটু দেখে দিই। আজকে আমরা এই পর্বে চলে আসলাম সেই ম্যাট্রিক্স এবং ইনশাআল্লাহ সাউন্ড মনে হয় ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবং আজকে আমি আলোচনা করব সারাটিক্ষণ ধরে এই নির্ণায়কের বেসিক আলোচনা নিয়ে। সো অ্যাট ফার্স্ট আপনারা একটু কমেন্টস করবেন যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আশা করি কিরকম সাউন্ড আসছে, আপনারা একটু কমেন্টস করবেন। আমি একটু দেখে দেই। আজকে আমরা এই পর্বে চলে আসলাম সেই ম্যাট্রিক্স এবং ইনশাআল্লাহ সাউন্ড মনে হয় ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবং আজকে আমি আলোচনা করবো সারাটিক্ষণ ধরে এই নির্ণায়কের বেসিক আলোচনা। সো অ্যাট ফার্স্ট একটু কমেন্টস করবেন যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আশা করি ওকে, আমরা মোটামুটি চলে আসছি। আপনারা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন। হ্যাঁ, আমার এই ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে সবাই দেখতে পাবে। বিভিন্ন পেজে আপনারা শেয়ার করেন। তাহলে আজকে আমরা প্রথমে আলোচনা করব ডিটারমিন্যান্টস, তাই না? ডিটারমিন্যান্টস অর্থ হচ্ছে নির্ণায়ক। তাহলে আজকে আমরা সেই ডিটারমিন্যান্টসে চলে আসলাম,
এই সেই ডিটারমিনান্টস আমাদের বইয়ে কোনো বইয়ে আছে 1.2, কোনো বইয়ে আছে 1-এর বি। এক এক লেখক এক একভাবে এটা চিহ্নিত করেছেন। তাহলে প্রথমে আমরা আলোচনা করব ভূমিকা। তাহলে আমি শুরুতেই যেটা বলি যে কাউকে যদি আমরা ভালোবাসি বা কারোর সম্পর্কে যদি আমরা সুন্দর মনোভাব পোষণ করি, তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে তার সম্পর্কে আমাদের একটা সুন্দর ধারণা নিতে হবে। এই ধারণা নেওয়ার পরে ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে সবাই আমরা বিভিন্ন পেজে আপনারা শেয়ার করেন। তাহলে আজকে আমরা প্রথমে আলোচনা করব ডিটারমিনান্টস, তাই না? ডিটারমিনান্টস অর্থ হচ্ছে নির্ণায়ক। তাহলে আজকে আমরা সেই ডিটারমিনান্টসে চলে আসলাম। এই সেই ডিটারমিনান্টস আমাদের বইয়ে কোনো বই আছে 1.2, কোনো বই আছে 1-এর বি। এক এক লেখক এক একভাবে এটা চিহ্নিত করেছেন। তাহলে প্রথমে আমরা আলোচনা করব ভূমিকা। তাহলে আমি শুরুতেই যেটা বলি, তাহলে আমরা প্রথমেই এই ভূমিকা ইন্ট্রোডাকশন বা ভূমিকা আলোচনা করছি। একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করার প্রয়াসে মূলত নির্ণায়কের উৎপত্তি। তাহলে এই যে একটা কথা বলা আছে এখানে, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট থেকে নির্ণায়কের প্রয়াস। আমি কিছু গত ভিডিওগুলোতে বলেছি যে আমাদের পোশাক পরিচ্ছদ বা আমরা নতুন কোনো কিছু পাই কখন? যখন দেখা গেল যে আমাদের সামনে ঈদ আসে অথবা পূজা আসে, তখন বাবা মা কিন্তু আমরা বলি যে সামনে আমাদের ঈদ বা পুজো, অথবা আমাদেরকে নতুন জামা কাপড় দিতে হবে। এই ঈদ এবং পূজার নতুন জামা কাপড়ের নেওয়ার তাগিদেই কিন্তু আমাদের সত্যি নতুন জামা কাপড় চলে আসে। ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি একঘাতী সমীকরণ জোট, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এর সমাধান করার প্রয়াসে মূলত নির্ণায়কের উৎপত্তি। তাহলে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটা কীরকম দেখেন, ax প্লাস by প্লাস সি ইকুয়াল 0, এবার যদি আমরা 1 দিই, আবার a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। এই যে এখানে একটু খেয়াল করেন, সমীকরণের ঘাত কত, এখানে চলকের ঘাত কত, 1। এরকম একঘাত বিশিষ্ট সমীকরণ জোট থেকেই, এই ধরনের সমীকরণ জোট থেকে সমাধান করার প্রয়াস থেকে আমরা কি করি, ম্যাট্রিক্সের মানে নির্ণায়কের আমাদের এই ধরনের সমীকরণ জোট থেকে সমাধান করার প্রয়াস থেকে কার মাধ্যমে করব, এটা যেন এই সমীকরণ থেকে কিভাবে আমরা সমাধান নির্ণয় করব, এই চিন্তা থেকেই আমাদের এই নির্ণায়কের উৎপত্তি ঘটেছে। তাই আমরা অনেক সময় কিন্তু বলে থাকি 9, 10 আমরা শিখে আসছি নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করো। অবশ্যই 9, 10 এটা আগে ছিল, বর্তমানে 9, 10 এটা নেই। এবার আসেন ম্যাট্রিক্স পদ্ধতিতেও, যেটা আমরা শিখছি। ম্যাট্রিক্স পদ্ধতিতে কি করা যায়, একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করা যায়। ম্যাট্রিক্স পদ্ধতিতে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করা যায়। এই ম্যাট্রিক্স পদ্ধতিতেও সমাধান করতে পারি আমরা। তাহলে আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করতে পারি কিন্তু, তাই না? এবার নির্ণায়কের সূচনা কখন ঘটে? নির্ণায়কের সূচনা ঘটে যীশু খ্রিস্টের জন্মের 2য় শতকের পূর্বে, অর্থাৎ যীশু জন্মগ্রহণ করেইনি তার 200 বছর পূর্বে এই নির্ণায়কের কি ঘটে, সূচনা হয়। তারপরে প্রাচীন কোন দেশে, এটা প্রাচীন ব্যাবিলন এবং চীন থেকে এই ধারণা পাওয়া যায়। এটা তো বলছি আমরা, এই ব্যাবিলন হচ্ছে ইরাকের একটি শহর, এবং চীনকে তো আমরা জানি, অনেকে চিনি, চীনের প্রাচীর থেকেই এখান থেকে ধারণা পাওয়া যায় প্রথমেই। তারপরে 1863 খ্রিস্টাব্দের প্রথম জাপানি গণিতবিদ সেকি নির্ণায়ক বিষয়ক প্রাথমিক ধারণা ব্যক্ত করেন। প্রথমে জাপানি গণিতবিদ সেকি নির্ণায়ক বিষয়ক প্রাথমিক ধারণা নিয়ে ব্যক্ত করেন। প্রথমেই জাপানি গণিতবিদ সেকি নির্ণায়ক সম্পর্কে প্রাথমিক ধারণা এনে ব্যক্ত করেন। ক্লিয়ার? একটা মজার কাহিনী দেখেন, একই সালে 1683 খ্রিস্টাব্দে জার্মান গণিতবিদ লিবনিজ অনুরূপ ধারণা ও প্রয়োজনীয়তা উল্লেখ করে। জার্মান গণিতবিদ লিবনিজ অনুরূপ ধারণা এবং প্রয়োজনীয়তা উল্লেখ করেন, তাই না? তারপরে 1750 খ্রিস্টাব্দে সুইস গণিতবিদ গ্যাব্রিয়েল ক্রেমার নির্ণায়কের সাহায্যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান নির্ণয় করেন। তারপরে আসেন 1801 খ্রিস্টাব্দের সর্বপ্রথম গাউস নির্ণায়ক শব্দটি প্রয়োগ করেন। আপনাদের বাসায় যখন কোনো বেবি আসে বা পৃথিবীতে কোনো বেবি যখন প্রথমেই আসে, তখন কিন্তু বাবা মা আত্মীয় স্বজন বলে যে একটা ভালো দেখে একটা নাম রাখো। তারপরে কিন্তু আমরা ভালো দেখে একটা নাম রাখি, তাই না? ঠিক একইভাবে এই সিস্টেমটা আমাদের মধ্যে চলে আসছে। দেখেন কত সাল থেকে চলে আসছে। আসার পরে এখানে এসে 1801 খ্রিস্টাব্দে সর্বপ্রথম গাউস এই ঘটনাটার নাম কি, এই পদ্ধতির নাম কি, সেটা ইনি শব্দটা প্রয়োগ করে, নির্ণায়ক শব্দটা এনার নাম দেন। কে নাম দেন? এটা গাউস, তাই না? তাহলে আমরা মোটামুটি ভূমিকা দেখতেছি, ভূমিকা কি কি আছে। এবার আসেন 1812 খ্রিস্টাব্দে
1812 খ্রিস্টাব্দে ফরাসি গণিতবিদ কশি ইনি নির্ণায়কের আধুনিকভাবে প্রতিষ্ঠিত করেন। দেখছেন, নির্ণায়ককে 1801 খ্রিস্টাব্দের নামকরণ করলেন গাউস, তারপরে 1812 খ্রিস্টাব্দে নাকি আরও সুন্দর ডিজাইন করলেন। দেখেন না আপনারা, ধরেন আপনারা যদি কিছু একটা বাসায় খাবার তৈরি করেন, বা তাহলে দেখা যাচ্ছে আরেকজনের দেখে আরেকটু ভালো রকমের খাবার তৈরি করে, বা একটা জামা আপনি কিনে নিয়ে আসছেন বাজার থেকে, ওটা দেখে কিন্তু আরেকটা সুন্দরভাবে একটু ভালো জামা কেনার চেষ্টা করে, তাই না? তাহলে এইভাবে ফরাসি গণিতবিদ কশি নির্ণায়ককে আধুনিকভাবে আরেকটু প্রতিষ্ঠিত করে। গ্যাব্রিয়েল ক্রেমার ইনি নির্ণায়কের জনক বলা হয়। তাহলে গ্যাব্রিয়েল ক্রেমারকে নির্ণায়কের কী বলা হয়? জনক বলা হয়। কারণ নির্ণায়ককে আরও অত্যাধুনিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন, মানুষকে একবারে নির্ণায়কের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন সে গ্যাব্রিয়েল ক্রেমার। এই জন্য গ্যাব্রিয়েল ক্রেমারকে বলা হয় নির্ণায়কের জনক। তাহলে নির্ণায়ক হলো এটা হবে বিশেষ, নির্ণায়ক হলো বিশেষ আকারে লিখিত নির্দিষ্ট এক প্রকারের রাশি। এটা একটু ভুল আছে, এটা হবে বিশেষ প্রকারের। তাহলে ওটা আমরা একটু লিখে রেখি, হ্যাঁ। তাহলে এটা কি হবে? এটা হবে বিশেষ, এটা বাদ দিয়ে এটা হবে বিশেষ। তাহলে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো শিখবো। তার আগে এখানে একটু কম্পারিজম করবো। এখন সেটা কীরকম কম্পারিজম করব, যে আমরা কিন্তু শিখে আসছি যে ম্যাট্রিক্সের জনককে, ম্যাট্রিক্সের জনককে। তাহলে ম্যাট্রিক্সের জনক আমরা শিখে আসছি আর্থার ক্যালি, তাই না? ম্যাট্রিক্সের জনক শিখছি আমরা আর্থার ক্যালি। এইবার তাহলে নির্ণায়কের জনককে শিখলাম আমরা। নির্ণায়কের জনক, এই দুটো কেন হাইলাইট করলাম? কারণ এই দুটো আমাদের ডিকশনারিতে অনেক সময় থাকে। সাধারণত এই বিজ্ঞানীদের নাম ডিকশনারিতে থাকে না, তবে মাঝে মাঝে থাকে আর কি। কারণ ম্যাথের একটা প্রধান বৈশিষ্ট্য হলো কোন সালে আবিষ্কার করেছিল, কখন আবিষ্কার হয়েছিল, এই সাল কখনো থাকবে না। এদের নাম থাকতে পারে মাঝে মাঝে, তবে ভেরি রিয়ার, খুবই কম থাকে কিন্তু এটা। কারণ এগুলোকে বলা হয় আর কি জ্ঞানমূলক প্রশ্ন। সুতরাং ম্যাথের ক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্ন অতটা নট এসেনশিয়াল। তাহলে নির্ণায়কের জনক আর্থার ক্যালি, ম্যাট্রিক্সের জনক আর্থার ক্যালি, আর নির্ণায়কের জনক কাকে বললাম আমরা? নির্ণায়কের জনক বললাম আমরা হলো এই গ্যাব্রিয়েল ক্রেমার। আমি ক্রেমার লিখলাম সংক্ষেপে, ক্রেমার। এখন দেখেন তো, মা মনে রাখার জন্য বলছি, মা আমাদের জীবন থেকে কালিমা দূর করে, কালিমা দূর করে। তাহলে ম্যাট্রিক্সের জনক হচ্ছে ক্যালি, আর্থার ক্যালি। আর নির্ণায়কের জনক তাহলে ক্রেমার। তাহলে একটা মনে রাখলে আরেকটা আমাদের অটোমেটিক্যালি সেপারেশন ভাবে মনে থাকবে। তাহলে মায়েরা কি করে? আমাদের কালিমাগুলো দূর করে, কালি, আর্থার ক্যালি। তাহলে মা মানে ম্যাট্রিক্সের মা কালি, তাহলে কালি দূর করে মায়েরা। তাহলে ম্যাট্রিক্সের জনক কালি, আর্থার ক্যালি। আর নির্ণায়কের জনক হচ্ছে ক্রেমার। আশা করি ক্লিয়ার। তাহলে এবার আমরা চলে যাব নির্ণায়কের ধারণা। মোস্ট ইম্পর্টেন্ট আইটেম এটা। নির্ণায়কের ধারণা আসলে কোত্থেকে আসলো, তা না কীভাবে আমাদের নির্ণায়কের ধারণা হয়, এটা আমরা একটু শিখব। আমি কিছুক্ষণ আগে যেটা শিখলাম যে নির্ণায়কের ধারণা আসলো আসলে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট থেকেই, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট থেকেই সমাধান করার প্রয়াস বা চেষ্টা থেকে নির্ণায়কের সৃষ্টি, তাই না? আবার শিখলাম যে ম্যাট্রিক্সের সাহায্যেও একঘাত বিশিষ্ট সমীকরণের জোটের সমাধান নির্ণয় করা যায়। এই ম্যাট্রিক্সের সাহায্যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান নির্ণয় করা যায়, এর অর্থ হলো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, তাই না? সেটা হবে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। তাহলে চলেন এটা আমরা একটু দেখি। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সেটা হবে। তাহলে আমরা দেখলাম যে তাহলে নির্ণায়কের ধারণা, কনসেপ্ট অফ ডিটারমিন্যান্ট। তাহলে একটা কি ধারণা ছিল? যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট থেকে সমাধান করার প্রয়াস বা চেষ্টা থেকে নির্ণায়কের সৃষ্টি। আবার ম্যাট্রিক্সের সাহায্যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট নির্ণয় করা যায়। তাহলে এখন আমরা দেখব এখানে যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট থেকে কীভাবে ঘটনাটি আসে, তাই না? সাপোজ a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল d1, তাই না? a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল d2 এবং a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল কত? d3। তাহলে এখানে আমরা করব কি, যে চলকের সহগগুলো নিয়ে ম্যাট্রিক্স করব। তাহলে এখানে আমরা লিখব, এখানে চলকের সহগ আমরা নিব চলকের সহগ ও
চলকের গুণফলের ম্যাট্রিক্স, গুণফলের এই যে দেখেন ম্যাট্রিক্স কথা চলে আসলো, তাই না? আমরা কিন্তু দেখছি ম্যাট্রিক্সের কোনো মান নেই, তাই না? কিন্তু এখানে দেখেন, এই দেখেন তো কার সব চলকের সব কত, এখানে A1 B1 C1, তাই না? A1 B1 C1, আর এখানে কত A2 B2 C2, এখানে A3 B3 অ্যান্ড C3, তাই না? A3 B3 অ্যান্ড C3, ওকে। তাহলে এটা একটা ম্যাট্রিক্স হবে, এটা একটা ম্যাট্রিক্স। আর এটা কোন চলক? এক্স ওয়াই জেড চলক, তাই না? এটা একটা চলক, এক্স ওয়াই জেড চলক নিলাম। আর ওই যে ওই পাশে কী থাকলো? D1 D2 D3, ভাল লাগেনি বলেন? এখন আমরা যারা ম্যাট্রিক্স চ্যাপ্টারটা করছি, আপনারা যারা ম্যাট্রিক্স চ্যাপ্টার আগে করেননি বা এখন করবেন, নির্ণায়কের ক্লাসে জয়েন করছেন, তারা এর অবসর সময় কিন্তু ম্যাট্রিক্স ক্লাসটা করে আসবেন। কারণ ম্যাট্রিক্স ক্লাসটা করে আসলে হবে কি, তাহলে এটা আমাদের বুঝতে সব সুবিধা হবে। এখন দেখেন তো ম্যাট্রিক্সের গুণ অনুযায়ী আমরা কী শিখছি? ম্যাট্রিক্সের গুণ অনুযায়ী শিখছি আমরা যে এই সারি উল্টে পড়বে এই কলামের ওপরে। দেখেন তো কী হয়? A1x প্লাস B1y প্লাস C1z, দেখেন তো হয়েছে ইকুয়াল কত? D1। আবার দেখেন এইটা উল্টে পড়বে এর ওপরে, A2x প্লাস B2y প্লাস C2z ইকুয়াল D2। আবার এইটা উল্টে পড়বে এর ওপরে, তাই না? দেখেন কীভাবে? A3x প্লাস B3y প্লাস C3z ইকুয়াল D3। তাহলে এইভাবে আমরা দেখলাম যে ম্যাট্রিক্স থেকেই আসলে এই নির্ণায়কের ধারণা। তাহলে এখানে নির্ণায়ক তো হলো না, এটা তো চলক, চলকের মান তো আমরা জানি না। তাহলে কার মান জানি? এই যে এইটার মান জানি, তাহলে এর তো মান নাই, এটা তো নির্ণায়ক। তাহলে আমরা অনেক সময় কিন্তু দেখি যে আমাদের খাওয়ার উপযোগী যেরকম গ্রিন কোকোনাট বা ডাব বাজার থেকে নিয়ে এসে কি খাওয়া শুরু করে দেই? না, আগে সাইজ করে কাটতে হয়, তারপরে পানিটা গ্লাসে নিয়ে তারপরে আমরা পান করি, তাই না? ঠিক একইভাবে এখানে এটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে ম্যাট্রিক্সটাকে আমরা নির্ণায়কে রূপান্তর করবো। এই যে নির্ণায়কের সৃষ্টি চলে আসলো। তাহলে সমীকরণ জোটের সমাধান করার প্রয়াস বা চেষ্টা ম্যাট্রিক্স, সেখান থেকে নির্ণায়ক চলে। দেখেন এটা কীভাবে নির্ণায়কে রূপান্তরিত করা যায়। এটাকে আমরা যদি ধরি, দেখেন এটাকে আমরা কিন্তু এর আগে ম্যাট্রিক্স একটা ম্যাথ এই টাইপের করেছি আমরা, AX ইকুয়াল B। এখানে এক্সটা হলো চলকের ম্যাট্রিক্স, আর এটা হলো চলকের সহগের ম্যাট্রিক্স, আর ডান পাশে বি হলো ধ্রুবকের ম্যাট্রিক্স। ক্লিয়ার? এইবার দেখেন তাহলে এই এটাকে এ আছে ম্যাট্রিক্স, তাকে কী করবো আমরা? ডিটারমিনান্টস করবো। এই দেখেন ডিটারমিনান্ট চলে আসলো ম্যাট্রিক্স থেকে, তাই না? তাহলে আমরা এখান থেকে কী শিখলাম? A1 B1 C1 A2 B2 C2 এবং A3 B3 এবং C3। তাহলে আমরা এখান থেকে চলে আসলাম। তাহলে আমরা দেখলাম যে ম্যাট্রিক্স থেকে আমরা সরাসরি চলে আসলাম নির্ণায়কে। দেখছেন নির্ণায়কের ধারণা কিভাবে আমাদের মাঝে চলে আসে। আরেকটা এখানে কাহিনী নির্ণায়কের ধারণা আমরা আলোচনা করব, সেটা হলো জিওমেট্রিক্যাল এক্সপ্লেনেশন অফ ডিটারমিন্যান্ট। অর্থাৎ নির্ণায়কের জ্যামিতিক ব্যাখ্যা যখন আমরা শিখব, তখন আরও কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে যে নির্ণায়কের দ্বারা আসলে আমরা কি বুঝি, আসলে কি বোঝানো হয়, তাই না? আমরা কেন নির্ণায়ক, এটা আসলে কোথায় কাজে লাগে, তাই না? এটা খায় না, পরে না, মাথায় দেয় না, গলায় দিয়ে বেড়ায়, তাই না? আমরা এটা শিখব। তাহলে এই যে আমাদের নির্ণায়ক চলে আসলো। এখন একটা প্রশ্ন, যে এটা কিন্তু নির্ণায়ক হবে না, আয়ত নির্ণায়ক হবে না। কারণ নির্ণায়ক হতে গেলে ওই যে কর্ণ বরাবর সকল ভক্তি থাকা লাগবে, কর্ণ বরাবর সকল ভক্তি থাকা লাগবে। এটা কোনো কর্ণই আছে কি? এটা না, এটা সারি, এটা কলাম ম্যাট্রিক্স বলা হয়। তাহলে যেহেতু এটা থাকছে না, তাহলে এটা নির্ণায়ক হবে না। তাহলে নির্ণায়ক হতে গেলে আমাদের কি হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এখান থেকে আরেকটা আমরা প্রপার্টি শিখলাম যে সকল এমপি কিন্তু মন্ত্রী নয়, কিন্তু সকল মন্ত্রী কি? হ্যাঁ, আমাদের আপনার সাথে রিলেশন আছে, তারপরে তো তোমাদের বাসায় অনেক অনুষ্ঠান হয়েছে, আমাকে কি দাওয়াত করেছো? বলছে না, দাওয়াত করিনি। তাহলে কাদেরকে দাওয়াত করছো? তো বলছে স্যার আরো অন্যদেরকে দাওয়াত করছে। তাদের সঙ্গে তোমাদের রিলেশন ছিল? হ্যাঁ ছিল। তা আমার সাথে রিলেশন ছিল? হ্যাঁ ছিল। তা আমাকে কেন দাওয়াত করোনি? তাহলে কি বোঝা গেল? যে যাদেরকে দাওয়াত করছে তাদের সঙ্গেও তাদের একটা রিলেশন বা অন্যায় বা সম্পর্ক ছিল, আমার সাথেও ছিল। তাহলে যারা দাওয়াতে গিয়েছে তাদের সাথে সবার সাথে অন্যায়, কিন্তু সবাই হতভাগারা অন্যায় হতে পারে না। তাহলে সবাইকে আমরা দাওয়াতে যেতে পারি না, কিন্তু আমাদের সঙ্গে তাদের একটা রিলেশন আছে। ঠিক এখানে তাই একইভাবে যে এখানে সকল নির্ণায়কই ম্যাট্রিক্স, কিন্তু সকল ম্যাট্রিক্স নির্ণায়ক হতে পারলো না। কেন? দেখেন এইবার এটা কিছু ব্যাখ্যা করেছি আমরা, একটু ব্যাখ্যা দিয়ে ভাল লাগবে আর কি।
এই বরাবর যদি আমরা কর্ণ যোগ করি, দেখেন তো প্রত্যেক সারি এবং প্রত্যেক কলামের অন্ততপক্ষে একটি ভুক্তি আছে, এই বরাবর আছে। দেখেন এই সারির ভুক্তি আছে, এই সারির আছে, এই সারির আছে, এই কলামের এবং এই কলামের। এই কারণে এই বর্গ ম্যাট্রিক্সগুলো নির্ণয় করবে, কারণ যে মান বের করতে হবে, তাহলে মান বের করতে হলে প্রত্যেকটা এন্ট্রির প্রয়োজন আছে। কিন্তু এখানে আপনি যোগ করে দেখেন, দেখেন হয়ে গেল, এটা কর্ণই না, এটা কর্ণ থাকবে না তো, তাই না? এটা কলাম ম্যাট্রিক্স আর কি, তাই না? তাহলে এই কারণে এটা কি হবে না, এটা ম্যাট্রিক্সটাকে ডিটারমিন্যান্টসে রূপান্তর করা যাবে না। তাহলে আমরা মোটামুটি দেখলাম নির্ণায়কের ধারণা কীভাবে চলে আসছে আমাদের মাঝে। এভাবে এখন আমরা দেখব নির্ণায়কটা আসলে কি, ডেফিনেশনটা কি, তাই না? সংজ্ঞা বা ডেফিনেশন। চলেন আমরা এখন ডেফিনেশন দেখব একটা। আমরা একটা ডেফিনেশন একটা আমরা সংজ্ঞা, কার সংজ্ঞা? নির্ণায়কের সংজ্ঞা, ডেফিনেশন। তাহলে নির্ণায়কের সংজ্ঞা, ওকে। তাহলে চলেন আমরা ডেফিনেশন বা সংজ্ঞা, তাহলে আমরা একটা সংজ্ঞা শিখবো এখন আমরা। চলেন আমাদের এখানে যে সংজ্ঞাটা হবে সেটা একটু শিখবো, ডেফিনেশন বা সংজ্ঞা, ওকে। চলেন দেখা যাক এখন আমরা কি করতে পারি। নির্ণায়ক হচ্ছে একটি বিশেষ আকারে যেটা বললাম, বিশেষ আকারে লিখিত বর্গ। এই যে বর্গ কেন বলা হলো সেটা ব্যাখ্যা দিলাম, যে কেন বর্গ বলা হলো। আজকে নির্ণায়কের আরও ইন্টারেস্টিং আলোচনা আছে একটু পরে, মানে 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 খুবই 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 ভালো লাগবে আশা করছি। তাহলে নির্ণায়ক হচ্ছে বিশেষ আকারে লিখিত একটা বর্গ, তাই না? ম্যাট্রিক্সের একটা সংখ্যা রাশি। তাহলে নির্ণায়ক হচ্ছে বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা। তাহলে একটি বর্গ ম্যাট্রিক্স কীরকম? সাপোজ 2 3 4 5, এটা বর্গ ম্যাট্রিক্স, তাই না? বিশেষ আকারে লিখিত সংখ্যা, তাহলে সংখ্যা, তাহলে এটা কি এন্ট্রি, তাহলে এন্ট্রিগুলোকে সংখ্যায় রূপান্তরিত করতে গেলে 2 3 4 5, এইটা হচ্ছে ডিটারমিন্যান্ট, এর মান আছে কিন্তু এর মান না, এটি সজ্জিত রূপ। তাহলে আমরা এটা দেখলাম যে এখান থেকে আরেকটা পাওয়া গেল, নির্ণায়কের চিহ্ন কিন্তু এক প্রকার, দুটি প্যারালাল সিম্বল, তার ভিতরে আমাদের এই এন্ট্রিগুলো বা ভুক্তিগুলো লিখতে হয়, ওকে। তাহলে আমরা নির্ণায়কের সংজ্ঞা শিখলাম। নির্ণায়ক হচ্ছে বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি। একটা উদাহরণ দেব, যেমন এ ইকুয়াল এত হলে আর ম্যাট্রিক্স নির্ণয় কত হবে? এ নির্ণায়ক ইকুয়াল এত, ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম একটা ডেফিনেশন দেওয়ার পরে আমরা সংজ্ঞা দেব, হ্যাঁ, তাহলে ভালো লাগবে। এবার চলেন আমরা একটু দেখি আর গুণনের সময় মাঝে মাইনাস হয় কেন। এখানে আরেকটা ব্যাখ্যা দেই। তাহলে এই নির্ণায়কের মান কত হচ্ছে বলেন তো? এই দেখেন গুরুত্বপূর্ণ একটা কথা চলে আসছে, খুবই ইন্টারেস্টিং কথা চলে আসছে। এটা বই পুস্তকে অতটা মানে ডিটেলস এখানে উল্লেখ নেই। দেখেন আমরা মান বের করার ক্ষেত্রে কী লিখি? এটা 10 লিখি, তাই না? আর এটা কী লিখি? আমরা 12 লিখি। তাহলে এই যে এখানে একটা মাইনাস দিলাম, এই মাইনাসটা কেন হলো? এটা কি দিলাম? 5 আর 2 গুণ করলে 10 হবে, আর 3 আর 4 গুণ করলে 12 হবে, তাই না? তাহলে আমরা দেখলাম যে 10 আর -12 -2 হয়। তাহলে এখানে প্রশ্ন হলো এখানে মাইনাস কেন? এখানে মাইনাস কেন হবে, তাই না? এখানে প্রশ্ন হলো মাইনাস কেন হবে। তাহলে এইটার আলোচনা আমরা এই যে এরপরে আমরা আইটেমে চলে গেলাম। আর গুণনের সময় মাঝে মাইনাস হয় কেন? এই মাইনাসটা কেন হয় সেটা আমরা এখন শিখব। সো লেটস গো। তাহলে দেখেন আমরা কিন্তু আরেকটা এক্সাম্পল দেব আমরা। এটা খুবই ইন্টারেস্টিং একটা, এটা স্টার চিহ্ন মানে দেন, এটা খুবই 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 একটা গুরুত্বপূর্ণ একটা কর্মকাণ্ড। স্টার চিহ্ন মানে, হ্যাঁ, 3 স্টার দিয়ে দিলাম। এবার দেখেন তাহলে এখানে 2 7 5 and 6 এটা আমরা লিখলাম নির্ণায়ক। এই নির্ণায়কের মান কত? আমরা বলি এটা গুণ করো, গুণ করে কত হচ্ছে 12। এটা গুণ করো, এটা আর গুণ, ওই যে আমরা বললাম যে সমাধান করার প্রায় বা চেষ্টা থেকে এটা একটা সমাধান পদ্ধতি, আর গুণন পদ্ধতি, হ্যাঁ, আমরা এটা 9 10-এ শিখছি। কিন্তু এখানে এই যে মাঝখানে মাইনাস চিহ্ন হলো কেন? এই যে -5 আর সাথে কত হচ্ছে 35। তাহলে এখানে প্রশ্ন হলো মাঝখানে মাইনাস দিব কেন? আমরা মাঝখানে মাইনাস দিব কেন? 35 মাইনাস দেবো কেন, তাই না? তাহলে আমরা দেবো 3 আর 2 -23, তাই না? তাহলে প্রশ্ন হলে মাইনাস কেন, এটা এখন ব্যাখ্যা দেবো, হ্যাঁ। লেটস গো। মাইনাস কেন ভাল লাগবে আশা করছি। a1x + b1 = 0 ধরে নেই একটা সমীকরণ, আমরা একটা সমীকরণ ধরে নিলাম আমরা।
একটা সমীকরণ ধরে নিলাম a2x প্লাস b2 ইকুয়াল 0, তাই না? তাহলে এমন একটা x এর মান বের করব আমরা, তার জন্য এই সমীকরণও স্যাটিসফাইড হবে, এই সমীকরণ স্যাটিসফাইড হবে। স্যাটিসফাইড হবে মানে কি? সমীকরণ সিদ্ধ করবে, তাই না? তাহলে লেটস গো, এটা 1 নম্বর সমীকরণ দিলাম আর এটা 2 নম্বর সমীকরণ দিলাম। আমাদের টার্গেট কি? মাঝখানের এই মাইনাসটা আমরা কিভাবে শিখছি সেটা, তাই না? তাহলে এখন চলেন দেখা যাক কীভাবে শিখছি আমরা সেটা। এখন আমরা করব কি দেখেন, 1 নং হতে পাই, 1 হতে পাই, 1 নং হতে পাই। তাহলে 1 নং হতে পাই, 1 নংয়ের কী আছে? a1x প্লাস b1 ইকুয়াল 0, তাই না? এখান থেকে আমরা x এর মানটা বের করব। চলেন না, x এর মান বের করে কি হয়? x ইকুয়াল, এই যে দেখেন b1 ডিভাইডেড বাই a1, ওই যে এই পাশে প্লাস প্লাস, এই যে প্লাস বি, এই পাশে গেল মাইনাস বি, দেখেন ওই মাইনাস আসা শুরু হয়ে গেল, এই সেই মাইনাস। আরও এখন তো আসেনি মজা, কেবল বললাম যে এক্স এর মান এটা বসালে সমীকরণ সেট, তাহলে এক্স এর এই মান এটা বসে স্যাটিসফাইড হবে, এই মানটাকে এটাকে স্যাটিসফাইড করে ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, তাই না? এটাকে বলা হয় সমীকরণ, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, মানে রৈখিক সমীকরণ জোট, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাহলে এই মানটা বসাবো আমরা এখন 2-এ। চলেন তো এখন 2-এ দেখি 2-এ মানটা বসালে কি ভ্যালু দেয়। এখন 2 হতে পাই, এখন 2 হতে পাই, 2-এ মান বসাবো আমরা কি? a2, আর x এর মান কত বসাবো? x এর মান বসাবো b1 ভাগ a1, তাই না? এ দেখেন এখানে যে মাইনাসটা ছিল না, এই সেই মাইনাস, ওই দেখেন a2, তারপরে কি থাকলো? প্লাস b2, এই সেই প্লাস b2। দেখেন ওই মাইনাসটা কিভাবে আমাদের হেল্প করে, তাই না? কীভাবে মাইনাসটা আসে। এবার দেখেন, বা এবার আমরা যদি আর গুণ, মানে হরকে বর্গমূল মুক্ত করার জন্য হরের লসাগু দ্বারা উভয় পক্ষে গুণ করতে হয়, তাই না? তাহলে এখানে হর কত? a1, এখানে হর অনলি 1, a সাফিক্স 1 আর 1 এর লসাগু হচ্ছে a সাফিক্স 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে a2 b1 প্লাস a1 b2 ইকুয়াল 0। ওই যে দেখেন একটা কি চিহ্ন চলে আসছে আমাদের? মাইনাস চিহ্ন চলে আসছে, ঠিক আছে না? এখন দেখেন, এখন আমরা সাজুগুজু করলে কি লিখতে পারি দেখেন তো, এটা আগে লিখবো, এটা পরে লিখবো। a1 b2 আমরা আগে লিখবো আর এটা পরে লিখবো। চলেন, a1 b2 আর a2 b1 ইকুয়াল 0। দেখেন তো মাঝখানে কী চিহ্ন হয়েছে একটু দেখেন, মাঝখানে কিন্তু এই সেই মাইনাস, এই সেই মাইনাস, ঠিক আছে তো? তাহলে আমরা দেখলাম যে মাঝখানে এই মাইনাস কেন আসলো বা কী কারণে হলো, তাই না? আসলে এই মাইনাসটা কোন মাইনাস? সমীকরণের বাম পক্ষ থেকে ডান পক্ষে কোনো যদি আমরা রাশি পার করে দিই, কোনো পদ যদি পার করি, তাহলে অপোজিট স্যাম্পল হয়ে যায়। সেই স্যাম্পলটা আসলে নির্ণায়কের মধ্যে এইভাবে লুকে থাকে। এই যে এইটা কিন্তু ওই পাশে, দেখেন এটা কিন্তু সমীকরণ ওই পাশে, সেটা আমরা এই পাশে যে লিখতেছি, একই পাশে লিখতেছি, এই কারণে এই মাইনাস চিহ্নটা এখানে চলে এসেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন কিভাবে ঘটনাটা ঘটলো। তাহলে এখন অনেকে যদি প্রশ্ন করে, স্যার ওই পাশে যদি মাইনাসই থাকে তাহলে এই পাশে তো প্লাস হবে, তবে সাধারণত চিহ্নের আদর্শ রূপ হচ্ছে প্লাস বা ধনাত্মক। এই জন্য ওই পাশে আমরা ধনাত্মক চিহ্ন কল্পনা করবো আর এই পাশে পার করে সেটা ঋণাত্মক হবে। এই দেখেন এখন এই লাইনটা হুবহু পাইছি কিনা আমরা। এটা 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 কীভাবে লিখলাম দেখি একটু। এখন দেখেন এটাকে যদি আমরা সাজুগুজু করি, এখন কি হয়? a1 b1 a2 আর b2, দেখছেন নির্ণায়কের মান হয়েছে না? এটাকে যদি ইকুয়েশন আকারে সাথে আমরা a1x প্লাস b1 ইকুয়াল 0 আর a2x প্লাস b2 ইকুয়াল 0, এক্সের সহ এবং ধ্রুবপদে নির্ণায়ক হয় যে এ পাশে 0 থাকলো, তাই না? এই যে এই পাশে পার করলে কী হবে? এখানে প্লাস দিয়েছি কিন্তু, তাই না? কিন্তু এই পাশে পার করলে মাইনাস, সে পাশে পার করলে প্লাস। যদি আমি এখানে মাইনাসই দিতাম তাহলে এ পাশে প্লাস হতো, আর ওটা পাশে পার করে কী হতো? মাইনাস হতো। এই সেই প্লাস মাইনাসের গুণমানটা আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। আশা করি ক্লিয়ার বোঝা গেছে। তাহলে আমরা এখন দেখুন এই যে এক্সের সহগ এবং ধ্রুবপদগুলোর সহ এখন গুণ করেন তো, a1 b2 a1 b, ওই যে মাইনাস, কোন মাইনাস? সমীকরণের বাম পক্ষ থেকে ডান পক্ষে পার করলে যে মাইনাস সেটা, এটাকে আরও একটু ইলিবারেট করলে বোঝালে এরকম হবে a1x প্লাস ইকুয়াল b1, এটা পাশে পার করলে কী হবে? অর্থাৎ a1x মাইনাস b1 ইকুয়াল, এই যে এই মাইনাসটা এখান থেকে চলে আসলো। ক্লিয়ার? ইকুয়াল 0। একটু হালকা ছোট হয়ে যাবো, হ্যাঁ ওপাশ চলে যাও, এই ছিছি একটু হালকা ছোট, হ্যাঁ যাও, ওকে। তাহলে আমরা এখান থেকে এটা পেয়ে গেলাম।
তাহলে আমরা দেখলাম যে এখান থেকে কিভাবে এইটা জিরো চলে আসলো, মাইনাস চলে আসলো। ক্লিয়ার, বুঝতে পারছি? ওকে, আর সেটা আমরা এই পাশে আদর করে কিভাবে লিখি, a1x প্লাস b1, এই যে এটা মানে এই যে প্লাস, কিন্তু আসলে এখানে কী চিহ্ন আছে একটা বলেন, মাইনাস। তাহলে আমাদের মেইন ফ্যাক্টটা হলো মাইনাস কেন আসলো, কারণ সমীকরণে এই যে বাম পক্ষ থেকে ডান পক্ষে পার করলে এই মাইনাসটা, সেই মাইনাসটা আমাদের এই মাঝখানে এইভাবে চলে আসছে। আশা করি ক্লিয়ার। এইটুকু এটা না করলেও মনে হয় বোঝা যাবে, তাই না? ওটুকু করলে আমাদের মোটামুটি হবে। ওকে, তাহলে আমরা দেখলাম মাঝখানে মাইনাস কেন আসলো। এবার আমরা আরও ইন্টারেস্টিং আলোচনা করব। বললাম না যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমার বোঝা যাবে যে নির্ণায়কের মাধ্যমে আসলে আপনার কী বুঝি বা কী করি, এটা কি খায় না, গলায় দেয় না, মাথায় দেয় না, কি করে না, কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, এটা আসলে কী, নির্ণায়কের তো মান, কার মান, এটা আমরা এখন শিখব। এটাকে বলা হয় জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডিটারমিন্যান্ট, তাই না, জিওমেট্রিক। তাহলে এখন আমরা এইটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো লেটস গো। এখন আমরা এই কেন নির্ণায়কের মানে নির্ণায়কের দ্বারা আসলে কী বুঝি আমরা এটা একটু শিখবো। তাহলে আমরা একটা নির্ণায়ক ধরে নেই, a1 a2 a1 b1 a2 b2, আমরা দুই মাত্রা একটা নির্ণায়ক ধরে নিলাম, তাই না? a1 b1 a2 b2 দুই মাত্রা একটা নির্ণায়ক ধরে নিলাম, অথবা আপনি ধরে নিতে পারেন x1 y1 x2 y2 অ্যাজ ইউ লাইক বেস্ট। তাহলে চলেন এই নির্ণায়কের মাত্রা যেহেতু আমরা ধরে নিয়েছি, তাহলে এটা নিয়ে একটু কাজ করি আমরা এখন। হ্যাঁ, লেটস গো। তাহলে এটা একটা ওয়াই অক্ষ আর একটা হচ্ছে এক্স অক্ষ, তাই না? একটা ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ। তাহলে এখন দেখেন এটা আমরা অক্ষগুলো চিহ্নিত করি, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, ওকে, ওয়াই ওয়াই প্রাইম। এখন দেখেন আমরা যদি এখানে একটা সামান্তরিক অঙ্কন করি তাহলে কেমন হয়, চলেন তো। এই সামান্তরিকটা আমরা অঙ্কন করব এইরকম, চিচি, এটা এইরকম ঘোরো বাবু, হ্যাঁ আসো, এদিকে আসো, আরেকটু, ওকে, আরেকটু আসো, ওকে। তাহলে চলেন এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। এটা একটা আমরা সামান্তরিক আঁকালাম, তাই না? তাহলে এই সামান্তরিকের আমরা, এটা মূল বিন্দু, তাই না? ও মূল বিন্দুতে কোঅর্ডিনেটস উইল বি হিয়ার 0, 0, তাই না? আর এইটার নাম দিলাম আমরা এ, এটার নাম দিলাম আমরা বি, এটার নাম দিলাম আমরা সি। তাহলে এই সামান্তরিকের নাম হলো ও এ বি সি। তাহলে এখন আমরা এখানে এ বিন্দুর কোঅর্ডিনেটস দিলাম হচ্ছে a1, b1, মানে প্রথমে এই বরাবর a1, এই দেখেন এটা আসলে কেন কোঅর্ডিনেট দিলাম, এই যেখান থেকে লম্ব আঁকেন, তাহলে এইটুকু আসবে কত, a1, এইটুকু যাবে b1, এই সে a1 b1, ক্লিয়ার? ওকে, তাহলে এইটার স্থানাঙ্ক কী দেবো, এটার স্থানাঙ্ক দেবো a2 আর হচ্ছে b2, ঠিক আছে না, দিয়ে দিলাম। এখন চলেন তো এটার আমরা একটু যোগ করা শিখি একটু। হ্যাঁ, এটা আমরা যোগ করব, কিভাবে কর্ণগুলো যোগ হয়ে যায়। এইটা একটা ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল হয়ে গেল, তাই না? এইটা একটা ডায়াগোনাল, না হবে না, হবে না, হবে না, এটা না হবে না, ছি হবে না, হবে না, যাও, এইবার হবে ডায়াগোনাল। আরেকটা ডায়াগোনাল দেবো আমরা, এই ডায়াগোনাল, তাই না? এবার একটু দেখেন তো, একটা ও এ বি সি প্যারালালোগ্রামের ডায়াগোনাল ও বি অ্যান্ড এসি। তাহলে এই দুইটি ডায়াগোনাল যে বিন্দুতে ছেদ করলো তার একটা নাম দেব আমরা, নাম দেব, কি নাম দেব, এর নাম দেব আমরা ডি, ডি নাম দিলাম, তাই না? তাহলে এখন আপনাদের কাছে কোশ্চেন আমার সেটা হলো যে আমরা যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি, সেই মধ্যবিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করি আমরা, এটা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে গেলে আমরা ভুজদ্বয়ের অন্তর, এই বিন্দু স্থানাঙ্ক তো আমরা জানি না, ধরে নিলাম এক্স, ওয়াই। তাহলে এক্স বা ওয়াই এর মানটা আমাদের এখন বের করতে হবে, কিভাবে চলেন। তাহলে দুইটি বিন্দু সংযোগকারী রেখা অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার নিয়ম হলো যে এটার ভুজ যোগ এটার ভুজ ভাগ 2 মধ্যবিন্দুর ভুজ, এটার কোটি যোগ এটার কোটি ভাগ 2 মধ্যবিন্দুর কোটি। তাহলে দুইটা বিন্দুর সংযোগকারী রেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার নিয়ম হলো ভুজদ্বয়ের সমষ্টি ভাগ 2 আর কোটিদ্বয়ের সমষ্টি ভাগ 2, তাই না? তাহলে চলেন এবার দেখা যাক। এইবার আমরা এখন চিত্র অনুযায়ী লিখব, চিত্র অনুযায়ী এটার মান কি শিখছি আমরা, এটার মান কিন্তু কেবলই শিখলাম a1
B2 মাইনাস A2 B1। তো এটা দ্বারা আমরা কি বুঝি, এটা একটু শিখতেছি যেটা আসলে কি বোঝায়। নির্ণায়ক, এই নির্ণায়কের মান তো এটা, কিন্তু এটা আসলে কি, এটা দ্বারা কি জানি বা এটা কি হবে সেটা আমরা শিখবো। হ্যাঁ, লেটস গো। তাহলে একটু দেখেন, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্র অনুযায়ী ও বি এর মধ্যবিন্দু বের করেন। ও চিত্র অনুযায়ী ও বি এর মধ্যবিন্দু, ও বি এর মধ্যবিন্দু ডি, এই বিন্দুর ভুজ যোগ এই বিন্দুর ভুজ ভাগ 2, এই বিন্দুর কোটি যোগ ওই বিন্দুর কোটি ভাগ 2, এবং এসি এর মধ্যবিন্দু, এসির মধ্যবিন্দু কি হবে বলেন তো? ওই ডি হবে, তাই না? তাহলে A1 প্লাস A2 ভাগ 2, B1 প্লাস B2 ভাগ 2। ক্লিয়ার? Audience, look at the middle point of diagonal OB and diagonal AC. Here both diagonal middle point same D. So for this reason, first D abscissa and second D abscissa will be equals, and first D point ordinate and second D point ordinate also will be equals. Okay, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুর ভুজগুলো পরস্পর সমান হবে এবং কোটিগুলো পরস্পর কি হবে, সমান হবে। তাহলে চলেন এবার একটু দেখা যাক কিভাবে সেটা হলো। এবং সুতরাং আমরা দেখতে পাচ্ছি, দেখেন তাহলে এটার ভুজ কত, 0 প্লাস এক্স ভাগ 2 ইকুয়াল A1 প্লাস A2 ভাগ 2, 2 ঠাস হয়ে গেল। তাহলে এক্স এর মান কিন্তু পেয়ে গেলাম আমরা, A1 প্লাস A2। ওকে, তাহলে এবার কি করব আমরা, এবার আমরা এইটার মান বের করি। হ্যাঁ, চলেন আবার কি করা যায়, এবার আমরা এই কোটি আর এই কোটি পরস্পর সমান দেখাবো। কোন কোটি? এই কোটি আর এই কোটি পরস্পর সমান, তাহলে সেটা একটু সমান দেখাবো। চলেন তাহলে এটা একটু সমান দেখা যাবে। তাহলে কি আছে, 0 প্লাস ওয়াই ভাগ 2 আর B1 প্লাস B2 ভাগ 2, 2 ঠাস, অতএব ওয়াই ইকুয়াল B1 প্লাস B2 হয়ে গেল। তাহলে কার মান পাওয়া গেল? অতএব বি এক্স কমা ওয়াই, এক্স এর মান কত হলো, A1 প্লাস A2 আর B1 প্লাস B2। ক্লিয়ার, বুঝতে পারছেন তো? ওকে, তাহলে এখন আমরা এই বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, A1 প্লাস A2 আর B1 প্লাস B2। মনে আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে 9, 10-এ হায়ার ম্যাথের একাদশ অধ্যায় শিখে আসছি যে ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, পঞ্চভুজের ক্ষেত্রফল, তাই না? এগুলো আমরা শিখে আসছি। তাহলে এইগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, যে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করেন কি, হাফ, ভুজগুলো ফার্স্ট রো, কোটিগুলো সেকেন্ড রো, ফার্স্ট নাম্বার লাস্ট, তাই না? সেটা এখন করবো। একটু চলে দেখা যাক কি আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু এই নির্ণায়ক থেকে এই নির্ণায়কের মধ্যেই আছি। দেখা যাক কার ওয়ালটা ছিচ্ছি, এরকম হলো কেন? ওকে, আর একটু হালকা হো, যাও এবার যাও বাবু। ওকে, এখন আমরা করবো কি, ক্ষেত্রফল নির্ণয় করব। কার ক্ষেত্রফল? এখন ও এ বি সি এর ক্ষেত্রফল, ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রফল। দেখা যাক নির্ণায়ক দ্বারা কি বুঝি। সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল হাফ। বলেন তো, ও বিন্দুর ভুজ, এ বিন্দুর ভুজ, বি বিন্দুর ভুজ আর সি বিন্দুর ভুজ। এ বিন্দুর কোটি, তারপরে বি বিন্দুর কোটি, তারপরে সি বিন্দু, এ বিন্দুর কোটি, ও বিন্দুর কোটি, এ বিন্দুর কোটি, বি বিন্দুর কোটি আর এখানে সি বিন্দুর কোটি। তারপরে ফার্স্ট কম আবার লাস্ট। কেন ফার্স্ট কম আবার লাস্ট লেখা হয়? এটা আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেলে শিখছি, এরিয়া অফ কোয়াড্রিলেটারালস, এরিয়া অফ হেক্সাগন, এরিয়া অফ কোয়াড্রিলেটারাল, তাই না? এগুলো তো আমরা শিখছি। তাহলে এত বর্গ একক। তাহলে একটু দেখেন, তাহলে হাফ। এবার যদি আমরা ওই যে কেন গুণ করতে হয়, দেখেন এটা গুণ, এটা গুণ, তারপরে এটা গুণ, এটা গুণ, এটা গুণ করলে 0, আর এটা গুণ করলে কি হবে বাবু? এটা গুণ করলে হবে A1 B1 প্লাস A1 B2
এবার এটা গুণ করলে কী হবে প্লাস a1b2 প্লাস a2b2, তাই না, a2b2, হ্যাঁ a2b2, a1b1, হ্যাঁ 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 a1b2, ওকে। এইবার এটা হবে কি 0। তারপরে এইটা আমাদের আরেকটা নিয়ম এখানে নির্ণায়কতে শিখবো আমরা, যে সারাংশ ডায়াগ্রাম পদ্ধতি নির্ণায়কের মান বের করা, সেখানে আমরা এগুলো শিখবো কিন্তু। হ্যাঁ, এইবার কেন এখানে মাইনাস আসে সে ব্যাখ্যাটা আমরা সারাংশ ডায়াগ্রামে দেবো। একইভাবেই কেন মাইনাস আসবে সেটা কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গিয়ে শিখি, এখানে আমরা সেটা শিখবো কিন্তু। হ্যাঁ, এরপরেই তাই সে মাইনাস, এটার গুণ করলে 0, এটার গুণ করলে কী হবে প্লাস a1b1 প্লাস a2b1, এটার গুণ করলে প্লাস a2b1 প্লাস a2b2, এটার গুণ করলে কী হবে প্লাস 0। ওকে, তাহলে এটা আমাদের পরম মান। এটা কিন্তু পরম মান কেন দিলাম এটা, কারণ এই মান নেগেটিভও আসতে পারে, পজিটিভও আসতে পারে, তাহলে ক্ষেত্রফল কখনো কী হবে না, নেগেটিভ হবে না। এই কারণে আমরা এই পরম মান নিয়েছি, আশা করি বুঝতে পারছেন। চলেন আরেকটু ছোটো, বাবু বেশি ছোট হলো না, আরেকটু বড় হোক। হ্যাঁ হ্যাঁ, ওকে। এবার চলেন এইবার দেখা যাক। তাহলে এবার ব্র্যাকেট চিহ্নগুলো উঠে দেবো আমরা, তাই না? ব্র্যাকেট চিহ্ন উঠে দিলে কীরকম হয় একটু দেখি আমরা। ইকুয়াল হাফ, 0 লেখার দরকার নাই। a1 একটা আছে এর মধ্যে, a1b1, তারপরে a1b2, এই দেখেন একটা a1b2 আর একটা a1b2, তাহলে একটা a1b2 আর একটা a1b2, তাহলে দুটা a1b2, তাই না? আর a2b2 প্লাস a2b2, খেয়াল করেন আপনারা একটু। হ্যাঁ, 0 লেখার দরকার নেই, a1b1, একটা a1b1 প্লাস মাইনাসে মাইনাস a1b1, তাই না? আবার দেখেন a2b1, বাহ, কয়টা, একটার একটা দুটা a2b1, কিন্তু সামনে কিন্তু চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস দুটা a2b1, তারপরে প্লাস মাইনাসে মাইনাস a2b2। ক্লিয়ার, বুঝতে পারছেন তো? এত বর্গ একক। ওকে, এখন এখানে দেখেন এই যে ঠাস ঠাস হবে, ঠাস 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 ঠাস, কিছু ঠাস ঠাস হয়ে যাবে, ঠাস 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 ঠাস। তাহলে থাকলো কি এখন দেখেন তো, এখন থাকলো আমাদের হাফ, কি থাকলো, এই 2টা তো কমন যাচ্ছে, তাই না? এই যে 2 কমন নিলাম একটু। হ্যাঁ, এই যে 2 কমন নিলাম, তাহলে কি থাকে বাবু, a1b2 মাইনাস a2b1, ওকে, ঠাস ঠাস ইকুয়াল a1b2 মাইনাস a2b1 লিখতে পারি না আমরা? তাহলে এটাকে যদি আমরা এখন নির্ণায়কের মধ্যে নিই, a1b1 a2b2, দেখেন তো হয়েছে না? ওই যে দেখেন আমরা সকালে লিখে রাখছি a1b1 a2b2 লিখে রাখছি না? তাহলে a1b1 a2b2, তাহলে এটা দেখেন, তাহলে এটা কি হলো, বর্গ একক। ও, এইবার বোঝা গেল। তাহলে এই নির্ণায়ক দ্বারা আসলে বোঝা যায় যে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 2 মাত্রা নির্ণায়ক বলতে আমরা কি বুঝতে পারতেছি এখানে, 2/2। তাহলে 2/2, তাহলে 2 মাত্রার বা 2 মাত্রার বা দ্বিমাত্রিক নির্ণায়ক দ্বারা আমরা বুঝতে পারি, বা 2/2 অর্ডারের বা ক্রমের নির্ণায়ক দ্বারা বোঝা যায় একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্লিয়ার, বুঝতে পারছেন? এইবার একটা মানে প্র্যাকটিসিং থাকবে, দেখা যাক চিত্র সহকারে আপনারা এটা করবেন কিন্তু। হ্যাঁ, সেটা হলো, এটা হচ্ছে প্র্যাকটিস, আমরা প্র্যাকটিস করবেন এটা। সেটা হলো a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এই নির্ণায়ক দ্বারা আমরা আসলে কি বুঝি সেটা ব্যাখ্যা করে, জ্যামিতিক ব্যাখ্যা, কিন্তু এটা জ্যামিতিক ব্যাখ্যা করতে হবে কিন্তু। হ্যাঁ, জ্যামিতিক ব্যাখ্যা, এগুলো গভীরভাবে যদি আপনি ম্যাথ সম্পর্কে আইডিয়া নেন তাহলে সুন্দর হবে, সুন্দর ক্লিয়ার কনসেপ্ট পাওয়া যাবে। ম্যাথই সবচেয়ে একবারে নিরিবিলি সাবজেক্ট, একবারে ক্লিয়ার কনসেপ্ট, সব A to Z, আপনি যেটা চাবেন সেটাই হবে, তাই না? তাহলে জ্যামিতিক ব্যাখ্যা এটা আপনাদের প্র্যাকটিসেশন থাকবে। তবে একটু ক্লু দিয়ে দিই। হ্যাঁ, আর জ্যামিতিক ব্যাখ্যা কী হবে, এটা যেরকম আমরা শিখছি যে একটা সামান্তরিক ক্ষেত্রফল, এটাই সেরকম আবার হবে যে একটি ঘনবস্তুর ক্ষেত্রফল, অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর আয়তন। আয়তাকার ঘনবস্তুর কি, এটা আয়তন। এটা যেরকম সামান্তরিক, এটা আয়তাকার ঘনবস্তুর আয়তন। এইটা আপনার একটা আয়তাকার ঘনবস্তু সুন্দর করে আঁকাবেন, সেভাবে ঘটনাগুলো ঘটাবেন, দেখবেন যে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আশা করছি যে আমরা বুঝতে পারলাম যে নির্ণায়ক দ্বারা আসলে কী বুঝি। 2 মাত্রার নির্ণায়ক দ্বারা বুঝি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, এবং 3 মাত্রার নির্ণায়ক দ্বারা বুঝি আমরা একটা ঘনবস্তুর আয়তন।
অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর আয়তন। আর কয়টা যদি এগুলো যদি A1 B1 C1 যদি একই হয় তাহলে ঘনকাকৃতি ঘনবস্তুর আয়তন হবে, তাই না? সেটা তার উপর ডিপেন্ড করবে। কিন্তু আমি একটা জেনারেল একটা কথা বললাম, যেটা হলো আয়তাকার ঘনবস্তুর আয়তন 3 মাত্রা দ্বারা, আর দ্বিমাত্রিক দ্বারা সামান্তরিকের ক্ষেত্রফল। আশা করি ক্লিয়ার। তাহলে নির্ণায়ক দ্বারা আমরা আসলে কী বুঝি এটা আমরা আসলে বুঝতে পারলাম। এবার আমরা যাব নির্ণায়কের পদ, মুখ্য কর্ণ, মাধ্যমিক কর্ণ, এগুলো একটু শিখবো। এগুলো কিন্তু আমরা ম্যাট্রিক্সে শিখছি, এটা আমরা শিখবো। কিন্তু নির্ণায়কের পদ কী, নির্ণায়কের পদ, নির্ণায়কের টার্মস কী, প্রিন্সিপাল ডায়াগোনাল আর লিডিং ডায়াগোনালটা কি, লিডকে দিচ্ছে বা প্রিন্সিপালকে, মুখ্যকে, প্রধানকে, মাধ্যমিক কর্ণ, সেকেন্ডারি ডায়াগোনাল, সেকেন্ডারি ডায়াগোনালটা আসলে কি সেটা আমরা শিখবো। হ্যাঁ, তাহলে মুখ্য কর্ণ শিখবো। তাহলে চলেন এবার আমরা এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এবার দেখি নির্ণায়কের পদ, মুখ্য কর্ণ, মাধ্যমিক কর্ণ। সবাই আপনারা কমেন্টস লিখতে থাকেন। আজকে আমার মেইন ফেসবুক পেজে সেখান থেকে লাইভ হচ্ছে, এটা আমার মেইন ফেসবুকে এখনও শেয়ার করেন, অনেকে শেয়ার করে দিতে পারেন বিভিন্ন গ্রুপে। ওকে, তাহলে সবাই দেখার সুযোগ পাবে। হ্যাঁ, এবার আমরা শিখব নির্ণায়কের পদ, মুখ্য কর্ণ ও মাধ্যমিক কর্ণ কি, তাই না? এটা কিন্তু আমরা শিখছি ম্যাট্রিক্সের কর্ণ, ডায়াগোনাল অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের কর্ণ পদ বলে শিখছি না এটা আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু শিখছি। এখন নির্ণায়কের ক্ষেত্রে কি হচ্ছে সেটা আমরা এখন দেখব। সো লেটস গো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নির্ণায়কের পদ কি। তাহলে আমরা 3 মাত্রাটা নির্ণায়ক ধরে নিই। হ্যাঁ, লেটস গো। A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এটা একটা নির্ণায়ক, তাই না? এই নির্ণায়কের আমরা কিছুক্ষণ আগে আমরা শিখলাম বা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে এটা দ্বারা আসলে কি বুঝি। এটা দ্বারা আসলে বুঝি একটা ঘনবস্তুর আয়তন। কি ঘনবস্তু? আয়তাকার ঘনবস্তুর আয়তন, তাই না? এখন চলেন তাহলে এই নির্ণায়কের কি বলছে আগে দেখে মুখ্য কর্ণ কি। মুখ্য কর্ণটা কি একটু দেখি, এটা খুবই সহজ হয়ে যাবে। সেটা হলো যে কোনো নির্ণায়কের ফার্স্ট এন্ট্রি বরাবর যে কর্ণটা থাকবে তাকে বলা হবে লিডিং ডায়াগোনাল আর প্রিন্সিপাল ডায়াগোনাল আর মুখ্য কর্ণ। ক্লিয়ার? আর মাধ্যমিক কর্ণ কি? প্রথম সারির শেষ ভুক্তি বরাবর যে কর্ণটি থাকবে সেই কর্ণকে বলা হবে মাধ্যমিক কর্ণ, তাই না? কিন্তু এখানে আসলে কথা সেটা নয়, এটা কর্ণটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়, যেহেতু কর্ণ আমরা শিখে আসছি। এটা কি গুরুত্বপূর্ণ বিষয় কথা ছিল? মুখ্য পদ লিখি, এবার দেখি তো কেমন হয়। মুখ্য পদ, আর এটাকে লিখবো হচ্ছে গৌণ মাধ্যমিক পদ। তাহলে মুখ্য কর্ণ থেকে কি আসলো? মুখ্য পদ। মাধ্যমিক কর্ণ থেকে কি আসলো? মাধ্যমিক পদ। দেখেন তাহলে এটা খুবই সহজ হবে। তাহলে চলে একবারে আমরা এমন একটা ঘটনা ঘটাবো যেটার মাধ্যমে আমরা 3টাই এখানে এক্সপ্লেইন করতে পারবো। হ্যাঁ, লেটস গো। তাহলে এবার আমরা প্রথম সারি বরাবর বিস্তার করি। যে নির্ণায়কের মান বের করাটা কিন্তু আগে ইউজ করতেছি, একটু পরে আমরা ডিটেলস শিখবো এটা। হ্যাঁ, তাহলে আমরা লিখবো প্রথম সারি বরাবর বিস্তার করি। প্রথম সারি বরাবর বিস্তার করি। চলেন তো তাহলে প্রথম সারি বরাবর যদি বিস্তার করতে চাই আমরা, এখানে কি আছে? প্রথম সারি বরাবর A11 আছে, তাই না? তাহলে এই বরাবর সারি এবং কলাম বাদ দেন। তাহলে A11 বরাবর সারি এবং কলাম বাদ, এটা গুণ করলে কত হচ্ছে বলেন? A22, A33 মাইনাস, কেন মাইনাস হলো আজকে ব্যাখ্যা করলাম না? সমীকরণের বাম পক্ষ থেকে ডান পক্ষ থেকে বাম পক্ষ থেকে ডান পক্ষে পার হলে যে মাইনাস সেটা হলো এটা সমীকরণ ওই পাশে লিখছি আমরা। হ্যাঁ, তাহলে A23, A32। ওকে, তাহলে প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস A12। তাহলে A12 যখন আমরা করব এই বরাবর সারি এবং কলাম এটা বাদ যাবে, তাই না? অর্থাৎ এটা তখন উঠে চলে, ও আল্লাহ ছিছি, এটা উঠে এখানে চলে আসলো, তাই না? এখন দেখেন আমরা কি করব, সারি এবং কলাম বাদ, এটাতে গুণ করব। এটা গুণ করলে কি হবে? এটা গুণ করলে হবে A21, A33, জাস্ট এটা গুণ হবে কিন্তু। হ্যাঁ, মাইনাস এটা গুণ হবে। হ্যাঁ, A23, A31। ক্লিয়ার? এবার আমরা করব A13। তাহলে A13 কি হবে? এটাকে আমরা এই বরাবর নিয়ে আসতে দিলাম। হ্যাঁ, আসো বাবু একটু আসো। এবার জাস্ট এটা গুণ হবে।
হবে, তাই না? এই দুটো গুণ হবে আর এই দুটো গুণ হবে। চলেন দেখা যাক কি হয়। এদের গুণ করি আমরা। এটা হবে A21 A32 মাইনাস A22 A31, এটা। এখন সবগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে কি দাঁড়ালো? A11 A22 A33 মাইনাস A11 A23 A32, তারপরে মাইনাস A12 A21 A33, তারপরে প্লাস A12 A23 A31, তারপরে প্লাস A13 A21 A32 মাইনাস A13 A22 A31, তাই না? এই যা এটাকে নির্ণায়কের মান, তাহলে নির্ণায়কের মান কাকে বলে সংজ্ঞাটা একটু পরে বলবো নি, কারণ এটা পরের আইটেম। তাহলে এটা জাস্ট মান বের করলাম আর কি, সংজ্ঞা একটু পরে আছে। তাহলে আপনারা দেখেন তো কি বলছে, নির্ণায়কের পদ। আপনি কি খেয়াল করছেন? দেখেন সবগুলো, এটা একটা নির্ণায়কের পদ, 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 এটা একটা নির্ণায়কের পদ। সবগুলোই নির্ণায়কের হচ্ছে এক একটি পদ, সবগুলো নির্ণায়কের এক একটি পদ, ঠিক আছে? সবগুলো নির্ণায়কের এক একটি পদ। তাহলে কি বোঝা গেল? নির্ণায়কের পদ কাকে বলা হয়? কোনো নির্ণায়কের যে কোনো সারি অথবা যে কোনো কলামের প্রত্যেকটি ভুক্তিকে তার সহগুণক দ্বারা গুণ করার পরে, তার সহগুণক দ্বারা গুণ করলে যে পদগুলো পাওয়া যায় সেই পদগুলোকে বলা হবে নির্ণায়কের পদ, তাই না? তাহলে এই প্রত্যেকটা নির্ণায়কের মান বের করতে গেলে যতগুলো পদ আছে প্রত্যেকটা হচ্ছে নির্ণায়কের এক একটি পদ। এখন একটা প্রশ্ন থেকে গেল, মুখ্য পদটা কি, তাই না? তাহলে নির্ণায়কের পদ কাকে বলা হয়? নির্ণায়কের যে কোনো সারি এবং যে কোনো কলামের প্রত্যেকটি ভুক্তিকে তার সহগুণক দ্বারা গুণ করলেই যে পদটা পাওয়া যায় সেগুলোকে বলা হয় নির্ণায়কের পদ। এই ভুক্তিকে আর সহগুণক দ্বারা গুণ করলাম, তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, ঠিক আছে না? মানে এই সহগুণক বলছে এইটা এবং এটা, এটা একটা পদ, এটা একটা পদ, ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা এক একটা পদ, এলো এক একটা পদ। এখন বোঝা গেল যে মুখ্য পদটা কি, প্রিন্সিপাল টার্ম, মুখ্য পদ। তাহলে মুখ্য পদটা কি? মুখ্য কর্ণ থেকে মুখ্য পদ। তাহলে মুখ্য কর্ণ কি ছিল আমাদের এখানে মুখ্য কর্ণ ছিল এটা। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলো যেই পদে থাকে সেটাকে বলা হয় মুখ্য পদ। মুখ্য কর্ণের ভুক্তি কি? A11 A22 A33 A11 A22 A33, দিস ইজ আ প্রিন্সিপাল টার্ম, এটাকে বলা হয় মুখ্য পদ। তাহলে এটা হচ্ছে মুখ্য পদ। তাহলে আমরা শিখলাম যে মুখ্য পদ আসলে কিভাবে হয়, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো নিয়ে যে পদটা গঠিত হয় তাকে বলা হয় মুখ্য পদ, ক্লিয়ার? এবার চলে আসেন মাধ্যমিক পদ। তার মানে মাধ্যমিক কর্ণর ভুক্তিগুলো যেই পদগুলো থাকে, মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলোর গুণফল যেই পদে থাকে তাকে বলা হবে মাধ্যমিক পদ, ক্লিয়ার? যেরকম A13 A22 A31, A13 A22 A31, কোনটা গেল? এই যে এটা A13 A22 A31, এই যে এটা, তাই না? এটাকে বলা হলো আমাদের মাধ্যমিক পদ। আশা করি ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা নির্ণায়কের পদ শিখলাম, নির্ণায়কের মুখ্য কর্ণ শিখলাম, মুখ্য পদ শিখলাম, মাধ্যমিক কর্ণ শিখলাম, মাধ্যমিক পদ শিখলাম। আশা করি ক্লিয়ার? আপনার যে কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। প্রশ্ন করতেছেন কিনা আমি একটু দেখে নেই, আপনাদের প্রশ্নের পরিমাণ কত দূর গেল। ওকে, এখন চলেন আমরা এরপরে এটাতে চলে যাব। এখন শিখবো আমরা নির্ণায়কের বিস্তৃতি। কিছুক্ষণ আগে যেটা বললাম যে নির্ণায়কের মান বের করে একটু পরেই শিখবো। আজকে নির্ণায়কের মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে কিন্তু, হ্যাঁ, খুবই 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 গুরুত্বপূর্ণ। নির্ণায়কের বিস্তৃতিতে আসলে কি, এটা আগে আমরা শিখবো। তারপরে একমাত্রার বিস্তৃতি, এটা পরে আসতেছে। নির্ণায়কের মান বের করার পদ্ধতিকে নির্ণায়কের বিস্তৃতি বলে, তাই না? বিস্তৃতি পদ্ধতিতে একটা মান নির্ণয় করা যায়, তারপরে ব্লক মেথডে মান নির্ণয় করা যায়, তাই না? ব্লক মেথড, বিস্তৃতি মেথডে, একটা মানে আর্গুমেন্ট পদ্ধতিতে, সমাধান পদ্ধতিতে, চারভাবে নির্ণায়কের মান বের করা যায়। আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, হ্যাঁ? তাহলে এখানে বলা হচ্ছে একমাত্রা নির্ণায়কের বিস্তৃতি। তাহলে একমাত্রা নির্ণায়কের বিস্তৃতি কি? তাহলে নির্ণায়কের বিস্তৃতি এক্সপানশন অফ ডিটারমিন্যান্ট। নির্ণায়কের বিস্তৃতি কাকে বলা হয়? তাহলে চলেন নির্ণায়কের বিস্তৃতিগুলো একটু দেখি। তাহলে দেখেন একমাত্রা নির্ণায়কের বিস্তৃতি।
তাহলে একমাত্রা নির্ণায়কের বিস্তৃতি কি হচ্ছে? তাহলে আমরা যদি A11 নিই, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা নির্ণায়ক, তাহলে এর মান কত? এর মান হচ্ছে A11। এটা হচ্ছে একমাত্রা, সারিও এক কলাম এক, 1/1 বলা যে কথা, একমাত্রা বলে একই কথা। এটাকে যদি এইভাবে লেখা হয়, এর 1/1 মাত্রা, এর মান কত? তাহলে 3। এটা যদি এইভাবে লেখা হয়, এর মান কত? 1/1 সমান 5, তাই না? না, এটা কিন্তু অ্যাবসলিউট ভ্যালু নয়, এটা হচ্ছে ডিটারমিন্যান্ট। তার মানে এইটাই হবে এর মান। এটা হচ্ছে ডিইউতে অ্যাডমিশনে এসেছিল, হ্যাঁ, এই টাইপের একটা কর্মকাণ্ড, যে এর নির্ণায়কের মান -5 এর নির্ণায়কের মান কত, তাই না? এটা তাহলে আপনারা দেখলেন যে একমাত্রা নির্ণায়কের বিস্তৃতি, মানে যেটা থাকবে সেটা একটু এখানে নির্ণায়ক চিহ্ন বাদ দিয়ে লিখবেন, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে একমাত্রা নির্ণায়কের বিস্তৃতি। চলেন এবার আমরা শিখব 2 মাত্রা নির্ণায়কের বিস্তৃতি। তাহলে 2 মাত্রা নির্ণায়কের বিস্তৃতি আমরা কিছুক্ষণ আগে শিখে আসলাম, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? সেটা হচ্ছে 2 মাত্রা নির্ণায়কের বিস্তৃতি। এবার দেখেন তাহলে 2 মাত্রা নির্ণায়কের বিস্তৃতি কি আছে? A11, A12, A21, A22, এটি হচ্ছে 2 মাত্রা। কেন 2 মাত্রা? সারি দুটো, কলাম দুটো, তাহলে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, তাই না? তাহলে 2/2 অর্ডারের ম্যাট্রিক্সটাকে আমরা এটা এখন কাউন্টিং করব, হ্যাঁ। তাহলে চলেন তো, যখন আপনি এইটা নেবেন, বিস্তৃতি মানে কি? যে কোনো সারি বা কলাম। নির্ণায়কের সংজ্ঞাটা কি? ও, নির্ণায়কের বিস্তৃতি মান বের করার সংজ্ঞাটা কি? এবার সংজ্ঞাটা মনে হয় দেওয়া থাকার কথা, তো দেখি, না থাকলে আমি লিখে দিচ্ছি এখন। সরাসরি নির্ণায়কের সংজ্ঞা কই গেল? সংজ্ঞা তো থাকার কথা। আচ্ছা, এই যে আছে নির্ণায়কের মান, আর পরে শিখবো ওটা, এখন আমরা এটা তাহলে শিখি, হ্যাঁ। তাহলে 2 মাত্রা নির্ণায়কের বিস্তৃতি। তাহলে A11 যখন আমরা নিব, এই বরাবর সারি এবং কলাম বাদ দেব, এদের সারি এবং কলাম বাদ, তাহলে কি থাকে? শুধু এই ভুক্তিকে তার এটা দ্বারা গুণ, তাহলে কি হচ্ছে এটা? এটা হচ্ছে এই সেই A2, ওমা চিচি 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 চি, তাহলে A22, তারপরে মাইনাস, কেন মাইনাস? তারপরে এটা যখন নেব আমরা, এই বরাবর সারি এবং কলাম বাদ, কি থাকবে? A12 তো থাকলো, তার সঙ্গে A21। এই যে এখানে একটা মাইনাস আসলো, কেন? আমরা কিন্তু করি এটা গুণ বিয়োগ এটা, কিন্তু এটা আসলে ওইভাবে না, এইভাবে চিন্তা করা যায়। এই এন্ট্রি যখন নেবেন, এই বরাবর সারি এবং কলাম বাদ, তাহলে এই এন্ট্রিকে জাস্ট এটা দ্বারা গুণ, সহগুণক যেহেতু এটা, এই ভুক্তির সহগুণক এটা। আবার এই ভুক্তির সহগুণক মানে কি? সহগুণক তো আমরা শিখছি না, সহগুণক কিন্তু শিখবো আমরা, এরপরে সহগুণক আছে কিন্তু। তাহলে এই যে বললাম না, একটার সাথে একটা একটু কানেক্টিভিটি, এই দেখেন একটু পরে আছে সহগুণক, কিন্তু আগে একটু ব্যবহার করছি হালকাভাবে, কিন্তু ওখানে আবার টিচার শিখবো, সো নো টেনশন, আমরা কিন্তু শিখবো, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে A11 যখন নেব, এই বরাবর সারি এবং কলাম বাদ, তার সহগুণক এটা, প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, এই সেই মাইনাস, এইটা নিলাম তার সহগুণক, এবার সারি এবং কলাম বাদ দিলে সহগুণক A21, ক্লিয়ার? এখন এটা হবে মান। এটাকে যদি আমরা একটু সংখ্যা দিয়ে শিখি, তাহলে কীরকম দাঁড়ায় দেখেন, 2, 7, 10 আর 5, তাই না? এটা একটা নির্ণায়ক হলো। কী মাত্রা নির্ণায়ক? এটা 2/2। তাহলে আমি যখন 2 নিব, তখন এই বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে কত হবে? 5, তারপরে প্লাস, তারপরটা কি? মাইনাস, কারণ এই নির্ণায়কের জন্য প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। প্রশ্ন কেন এটা হলো? কারণ এটার ব্যাখ্যা দেব, কেন প্লাস, কেন মাইনাস, মাইনাস প্লাস কেন হবে, তাই না? প্লাস মাইনাস, এইটা আরও ব্যাখ্যা আছে, সুন্দর ব্যাখ্যা আছে, হ্যাঁ। তাহলে একটু পরে, তাহলে 2 যদি নিব আমরা, এই বরাবর সারি এবং কলাম বাদ 5 থাকবে, তারপরে মাইনাস, আমরা 7 যখন নেব, সারি এবং কলাম বাদ যাবে, তারপরে 10 হবে, বাস এটাই হবে নির্ণায়কের মান। 10 - 70 ইকুয়াল কত? -60। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? ওকে। আজকে আমরা লাইভের শেষে একটা ম্যাথ করব, সেটা হলো যে গতদিন লাইভে যে ম্যাথটা করতে গিয়ে শেষের দিকে তাড়াহুড়ো করতে গিয়ে সাইড নোট ঠিক লিখছিলাম cos 2 θ, কিন্তু ম্যাথের ভিতরে cos θ লাগার কারণে মানে একটু হেরফের হয়েছে, হ্যাঁ। ওটা আজকে আমি শেষে করাবো এটা, হ্যাঁ। ওকে, এবার চলেন তাহলে আমরা এখানে ঘটনাগুলো ঘটে দিই। সেটা হলো যে 2 মাত্রার তাহলে কিভাবে নির্ণায়কের বিস্তৃতি করা যায় আমরা বুঝতে পারছি। এবার 3 মাত্রার ক্ষেত্রে করবো আমরা, হ্যাঁ। 3 মাত্রার ক্ষেত্রে আমরা শিখছি, তা আবার করবো। 3 মাত্রা নির্ণায়কের বিস্তৃতি কিভাবে হয়, হ্যাঁ। A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, ওকে। এটা তাহলে আপনার ইচ্ছা, আপনি এই বরাবর বিস্তার করতে পারেন। বিস্তার
এই বরাবর বিস্তার করতে পারেন, এই বরাবর বিস্তার করতে পারেন, তাই না? তাহলে আমরা প্রথম সারি বরাবর বিস্তার করবো, তাই না? প্রথম সারি বরাবর নিব আর কি, প্রথম সারি বরাবর বিস্তার করি। তাহলে প্রথম সারি বরাবর কি করলাম? বিস্তার করলাম। তাহলে প্রথম সারি বরাবর যদি বিস্তার করি আমরা, তাহলে কী পাবো? এখানে আমরা দেখেন এই সারিটা আমরা তাহলে যদি বিস্তার করতে চাই, কোন সারি বরাবর? প্রথম সারি। হালকা দেব, হালকা হালকা হালকা। আচ্ছা, এটা দেখলে কি বোঝা যাবে কিনা? হ্যাঁ, বোঝা যাবে। তাহলে এই প্রথম সারি বরাবর আমরা বিস্তার করবো। ক্লিয়ার? চলেন কীভাবে দেখা যাক। তাহলে প্রথম সারি বরাবর বিস্তার করলে যেমন এটা নেবেন, এই বরাবর সারি, এই কালারটা তো হবে না, এটা। তাহলে এই বরাবর সারি এবং কলাম বাদ যাবে, এরকম করে, তাই না? কী বাদ যাবে? এই যে সারি। তাহলে সারি এবং কলাম বাদ। তাহলে কি আছে এখানে? A11। এই সে হচ্ছে A11। এই বরাবর সারি এবং কলাম বাদ। এটা গুণ করেন কত হয়? A22 মাইনাস A33। প্রথমে প্লাস, তারপরে মাইনাস। আজ এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। কেন? কেন? এই কেনর উত্তর আমরা শিখবো, কিন্তু ইন্টারেস্টিং উত্তর আছে একটু পরে। হ্যাঁ, তাহলে এখন দেখেন এটা গেল। তারপরে মাইনাস A12 যদি নেব আমরা, তাহলে এই বরাবর সারি এবং কলাম ঠুস করে বাদ যাবে, তাই না? সারি এবং কলাম বাদ। তাহলে কি থাকলো? এটা গুণ করলে কত হচ্ছে? সরি বাবু, A21 A33 মাইনাস A23 A31, তারপরে প্লাস A13 যদি নেই আমরা, তাহলে এই বরাবর সারি এবং কলাম বাদ যাবে, তাই না? তাহলে এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে হবে A21 A32 মাইনাস A22 A31। এটা হচ্ছে আমাদের 3 মাত্রার নির্ণায়কের বিস্তৃতি পদ্ধতিতে মান। এটাকে যদি আমরা সংখ্যার মাধ্যমে করি, সংখ্যার মাধ্যমে করলে একই শুধু যোগ বিয়োগ করে মান বের করা, এটা হচ্ছে মেইন কাহিনী। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? ওকে, তাহলে চলেন এবার আমরা শিখবো হলো সহরাশির চিহ্ন নির্ণয়ের নিয়ম। সহরাশির চিহ্ন, ওই যে প্লাস মাইনাস কেন হবে সেটা হচ্ছে এটা, যে চিহ্ন কেন প্লাস মাইনাস দেবো আমরা। সো লেটস গো। তাহলে এখানে দেখেন, এখানে প্লাস নির্ণয়ের ক্ষেত্রে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এইটা কেন হবে? এটা কেন? এই কেনর উত্তর আমরা এখন এখানে দেব। কেন এটা হবে, তাই না? এটাই কেন হবে, এই কেনর উত্তর আমরা এখানে এখন দেব, কেন এটা হবে। তাহলে চলেন কেন এটা হয় একটু দেখি। তাহলে বলেন তো চিহ্নের আদর্শ রূপ কি একটু দেখেন তো। চিহ্নের আদর্শ রূপ, চিহ্নের আদর্শ রূপ, চিহ্নের আদর্শ রূপ হলো -1 ওপরে n। এখানে n বিলংস টু বুড়া n, মানে ক্যাপিটাল N, ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এটাকে চিহ্নের আদর্শ রূপ বলা হলো কেন? কারণ এই পদ থেকে প্লাস চিহ্নও পাওয়া যাবে, মাইনাস চিহ্নও পাওয়া যাবে। when n value will be odd number, then the term symbol will be minus. When n value will be even number, then this term value will be positive. অর্থাৎ যখন n এর মান বিজোড় হবে তখন এই পদের মানটা হবে, এই টার্মের মানটা হবে নেগেটিভ, আর যখন n এর মান জোড় হবে তখন এই টার্মের মান হবে পজিটিভ। তার মানে এখান থেকে পজিটিভ মানও পাওয়া যাচ্ছে, নেগেটিভ মানও পাওয়া যাচ্ছে, তাই এটাকে বলা হয় চিহ্নের আদর্শ রূপ। ক্লিয়ার? ওকে, তাহলে এখন এই ক্ষেত্রে চিহ্নের আদর্শ রূপকে একটু দেখি তো, চলেন তো। তাহলে বেস কি নিব আমরা? -1। তাহলে চিহ্নের আদর্শ রূপে বেস -1 -1 -1, এটা আদর্শ -1 -1 -1, তাই না? এটাও -1 -1, এসে -1। এখানে যেরকম আমরা দিয়েছিলাম যে n হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রেও nটা পাওয়াটা ন্যাচারাল নাম্বারই হবে, কিন্তু সেটা একটু ব্যতিক্রম। কীরকম দেখেন, যদি এটা কয় নম্বর সারি? তাহলে এটা হলো 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারির 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 3 নম্বর কলাম। এটা 1 2 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম। এটা 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 3 নম্বর কলাম। তাহলে দেখেন তো -1 এর উপর 2 পার করলে কত হবে? প্লাস।
-1 উপর 3 পাওয়ার করলে কত হবে মাইনাস, -1 উপর 4 পাওয়ার করলে কত হবে প্লাস, -1 উপর 3 পাওয়ার করলে কত হবে মাইনাস, -1 উপর 4 পাওয়ার করলে কত হবে প্লাস, -1 উপর 5 পাওয়ার করলে কত হবে মাইনাস, -1 উপর 4 পাওয়ার করলে কত হবে প্লাস, -1 উপর 5 পাওয়ার করলে কত হবে মাইনাস, -1 উপর 6 পাওয়ার করলে কত হবে প্লাস। তাহলে এটাকে আমরা মুখস্থ বিদ্যা কীভাবে বলি? আমরা বলি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ একটা চিহ্ন আপনি ধরবেন দেখে মাইনাস, তারপর থেকে যেদিকেই যাবেন রাইট অ্যাঙ্গেল কোণ করে বা সরল কোণ করে সেখানে কিন্তু তার অপোজিটটা থাকবেন মাইনাস, যেদিকে যান প্লাস হবে, প্লাস প্লাস প্লাস, আপনি প্লাস না যেদিকে যাবেন মাইনাস হবে, মাইনাস 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 মাইনাস, ওকে, প্লাস মাইনাস মাইনাস, ক্লিয়ার? তাহলে আমরা মুখস্থ বিদ্যা বলি প্লাস, কেন কয় এটা হয় নিয়ম? নো, এই যে এইটাই হচ্ছে আর আসল রূপ, আদর্শ রূপ। কেন এটা লেখা হয়? তাহলে ওই স্থানেরটা কী চিহ্ন হবে? আদর্শ চিহ্ন হবে। আদর্শ চিহ্ন কি? আদর্শ চিহ্ন -1 বেস, পাওয়ারকে সারি এবং কলামে পাওয়ারগুলো ওখানে দেন, তাহলে কি আসে? এই সে হচ্ছে মাইনাস। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা নির্ণায়কের অনুরাশি ও সহগুণক সম্পর্কে যেটা শিখলাম, সেটা একটু মোটামুটি দেখলাম এটা কেমন হয়। এখন অনুরাশি ও সহগুণক কি? এইবার একসাথে হবে অনুরাশি এবং সহগুণক। আমরা কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে শিখছি অনুরাশি, এই ক্ষেত্রে কি সহগুণক। অনুরাশি এবং সহগুণক কিন্তু একই, তাই না? তাহলে সহগুণক শুধুমাত্র যে চিহ্নগুলো আমরা শিখলাম, এই যে চিহ্নগুলো শিখলাম, এই চিহ্নগুলো বসালেই সেটা হয়ে যাবে সহগুণক, অর্থাৎ অনুরাশির সামনে এই চিহ্নগুলো বসে দিলেই ওই অনুরাশির নাম হয়ে যাবে সহগুণক। ওকে, তাহলে লেটস গো। তাহলে অনুরাশি ও সহগুণক A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, তাই না? এটা তাহলে আমরা দেখতে পেলাম এখানে কি চিহ্ন আছে বলেন তো? A11 এর অনুরাশি। আমি একটু সুন্দর করে লিখি, একটাতে যেন আমি 9টা লিখতে তাহলে সুবিধা হবে না। হ্যাঁ, অনুরাশি A11 এর অনুরাশি সমান কত? এইবার আবার সারি এবং কলাম বাদ কত থাকলো তাহলে? A22, A23, A32, A33, তাই না? অনুরাশি। A12 এর অনুরাশি, অনুরাশি কত হচ্ছে? 12 সারি এবং কলাম বাদ, সারি এবং কলাম বাদ 21, 23, 21, 23, ও মাছিছি কাছাকাছি হয়ে গেল, 21, 23, সারি 31, 33, 31, 33, তাই না? এবার A13 এর অনুরাশি, তাহলে A13 অনুরাশি এবার উপর সারি এবং কলাম বাদ, A21, A22, A31, A32, ওকে। এইবার দেখেন তাহলে 3টে গেল। এবার তাহলে এই 9টি করা লাগবে। এবার দেখেন A21 এর অনুরাশি ইকুয়াল, তাহলে A21 এর অনুরাশি কত? এই বরাবর সারি এবং কলাম। এক কাজ করি আমরা, এটা সুন্দর একটা বর্ডার দিই, তাহলে আমাদের সুবিধা হবে, হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। এই বরাবর সারি নেব, তাই না? এবার সারি এবং কলাম বাদ, তাহলে কি থাকলো বাবু? A12, A13, তাই না? A32, A33, এটা থাকলো, তাই না? এইবার আমরা করব কি? A21 গেল, তারপরে A22 এর অনুরাশি ইকুয়াল কত হবে? A22 এর অনুরাশি কত হলো? A22 এর অনুরাশি হলো সারি এবং কলাম বাদ, তাহলে A11, A13, তারপরে A31, A33, A31, A33, ঠিক আছে না? ওকে, এবার চলেন আমরা একটু আরও যে অনুরাশিটা সেগুলোতে যাবো। হ্যাঁ, তুমি একটু বলতে করতে তো বাবু, ওটা 800, ওকে। হ্যাঁ, এবার দেখেন, এবার A23 এর অনুরাশি ইকুয়াল, তাহলে সারি এবং কলাম বা A11, A12, A31, A32। এবার এইটার অনুরাশি নেব আমরা। হ্যাঁ, এইটা। তাহলে দেখেন এবার A31 এর অনুরাশি, A31 এর অনুরাশি, A31 এর অনুরাশি ইকুয়াল সারি এবং কলাম বাদ A12, A13,
2 A 2 3 ওকে। তারপর 3 2 A 3 2 এর অনুরাশি ইকুয়াল A 3 2 এর অনুরাশি সারি এবং কলাম বাদ A 1 1 A 1 3 অনুরাশি। এটা আসলে অনুরাশি বলতে ম্যাট্রিক্সের অনুরাশি হবে। হ্যাঁ, তাহলে এটা ম্যাট্রিক্সের অনুরাশি হবে। ম্যাট্রিক্সের অনুরাশি কিন্তু এটাই, তাই না, অনুরাশি। তাহলে এই ম্যাট্রিক্সের অনুরাশি হয়। আর আচ্ছা, নির্ণায়কের অনুরাশি দেবো আমরা, সমস্যা নেই, আমরা ধরে নিলাম এটা। ওকে, এবার চলেন A 3 2 এর অনুরাশি সারি এবং কলাম পাত A 1 1 A 1 3 A 2 1 A 2 3 A 2 1 A 2 3। আরেকটা দেয়া এখানে একটু লিখি, কষ্ট যেমন হয়েছে। এই এত ছোট হয়ে না বাবু, দেখতে পাবো না তো অনেকে। এবার দেখেন A 3 3 এর অনুরাশি ইকুয়াল, তাহলে চলেন সারি এবং কলাম বাদ A 1 1 A 1 2 A 2 1 A 2 2। ব্যাস, অনুরাশিগুলো হয়ে গেল। এখন সহগুণক কি সেটা এখন শিখবো। তাহলে দেখেন, অতএব A 1 1 এর সহগুণক এখন দেখেন তো কী কী চিহ্ন হতো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, কিছু না, এখানে প্লাস প্লাস আলাদা দিলাম। A 2 2 A 2 3 A 3 2 A 3 3 ওকে, হয়ে গেল। এবার অতএব A 1 2 এর সহগুণক সমান মাইনাস, এই যে মাইনাস, তাহলে কী হবে এখানে A 2 1 A 2 3 A 3 1 A 3 3 ওকে। এবার দেখেন, অতএব A 1 3 এর সহগুণক ইকুয়াল 1 3 A 2 1, এই যে প্লাস আছে, A 2 1 A 2 2 A 3 1 A 3 2 ওকে। জাস্ট এই বরাবর লিখে দেবেন আপনারা, তাহলে সহজে বোঝা যাবে, তাই না। অতএব A 2 1 এর সহগুণক ইকুয়াল, এটা কী হবে, যে এটা মাইনাস, জাস্ট খালি চিহ্ন নিব আমরা, তাহলে সহগুণক হবে A 1 2 A 1 3 A 3 2 A 3 3 ওকে। এবার দেখেন, অতএব A 2 2 এর সহগুণক ইকুয়াল, এটা কিন্তু 1 পাবো। হ্যাঁ, আর এটা কিন্তু 2 2, এটা কিন্তু A 2 2, মনে হয় কেমন লাগছে, তাই না, এটা A 2 2 ছিল। তাহলে A 2 2, তাহলে প্লাস A 2 2 কী হবে, A 1 1 A 1 3 A 3 1 A 3 3 ওকে। তারপরে এটা দেন A 2 3 এর সহগুণক মাইনাস, এই যে মাইনাস, তাই না, তাহলে কী হবে, এটা A 1 1 A 1 2 A 3 1 A 3 2, ঠিক আছে না, ওকে। তারপরে দেখেন এটা হবে A 3 1 এর সহগুণক 3 1 কী হবে, প্লাস, তাহলে A 1 2, দেখেন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস A 1 2 A 1 3, তাই না, A 2 2 A 2 3। তারপর এটা দেখেন A 3 2 এর অনুরাশি সমান কত হবে, A 1 1 A 1 3 A 2 1 A 2 3 ওকে। তারপরে A 3 2 এর A 3 3 এর অনুরাশি ইকুয়াল, এটা মাইনাস প্লাস মাইনাস, এই মাইনাস হবে, এই মাইনাসটা, তারপর আবার প্লাস, সে প্লাস দেওয়া লাগে না, দেখতে প্লাস আছে সামনে, প্লাস দেওয়া লাগে না, তো তাই তিনই আর কি। হ্যাঁ, না দিলে কোনো সমস্যা নেই। এইবার দেখেন, তাহলে কত দাঁড়াচ্ছে, A 1 1 A 1 2 A 2 1 A 2 2। ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে আমরা কি করলাম, নির্ণায়কে আগে অনুরাশি বের করলাম, সেখান থেকে নির্ণায়কের সহগুণকগুলো আমরা অতি সহজেই বের করতে পারলাম, এখান থেকে নির্ণায়কের মানগুলো আমরা পাবো। ওকে, তাহলে নির্ণায়কের মান, এটা আজকে আলোচনা করতেই হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা লিখে দেবো আমরা। হ্যাঁ, ডেফিনিশন। তাহলে একটা সংজ্ঞা লিখে আমরা সংজ্ঞা লিখবো, ডেফিনিশন। লেখেন ডেফিনিশন, তাই না, সংজ্ঞা। তাহলে এটা আমরা সংজ্ঞা লিখতেছি, চলেন কার সংজ্ঞা লিখবো আমরা লিখবো হচ্ছে এই যে নির্ণায়কের মানের সংজ্ঞা। তাহলে এখন দেখেন সংজ্ঞা কি, কার সংজ্ঞা, নির্ণায়কের মান। কোনো নির্ণায়কের
কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে তার সহগুণক দ্বারা গুণ করে ফলগুলি কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে তার সহগুণক দ্বারা গুণ করে গুণফলগুলির সমষ্টি নিলে ওই নির্ণায়কের কি হয়? ওই নির্ণায়কের মান হয়, তাই না? তাহলে কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে তার সহগুণক দ্বারা গুণ করে গুণফলগুলির সমষ্টি নিলে ওই নির্ণায়কের মান হয়। দেখেন, যেমন অবশ্য করছি আজকে, আর একটু করি। A11, A12, A13। না, এবার একটা সংখ্যা দিয়ে দেবো, হ্যাঁ, তাহলে ভাল লাগবে না। হ্যাঁ, চলেন তাহলে 2, 3, 4, 5, 6, 7, 1, 0, 6, তাই না? এই তাহলে আমরা কি করব? যে কোনো সারি বা কলাম বরাবর নেব, লিখে প্রথম সারি বরাবর বিস্তার করি। এইটা হচ্ছে বিস্তার পদ্ধতি। হ্যাঁ, প্রথম সারি বরাবর, এই সংখ্যাটাই বিস্তার পদ্ধতি। সারি বরাবর, প্রথম সারি বরাবর বিস্তার করে পাই। চলেন তাহলে কি নেব? এখানে 2, এই বরাবর সারি এবং কলাম বাদ দেব। কত? 36 - 0 -3, সারি এবং কলাম বাদ। 30 - 7 +4, সারি এবং কলাম বাদ। 0 - 6। ওকে, তাহলে আরেকবার দেখি, চেক। 2, 36 - 0 -3, 30 - 7 +4, 0 - 6। ওকে, equal 72 -3 into 23 মাইনাস প্লাস -24। তাহলে এটার মান কত? চলেন আমাদের একটু ডিজিটাল কন্টেন্টে দেখি এটার মান কত আসে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন না? তাহলে 72 minus 3 into 23 minus 24 ইকুয়াল কত? -21, তাই না? তাহলে মান আসতেছে -21, তাই না? তাহলে এটাই চোপা, এটাই স্মাইল দিয়ে দেন। তাহলে নির্ণায়কের মান সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল। তাহলে আমরা এখন বিস্তৃতি পদ্ধতি কি? এই যে এটাই বিস্তৃতি পদ্ধতি, তাই না? এরপর আইটেমটা কি দেখি একটু। হ্যাঁ, এটা পরে। তাহলে বিস্তৃতি পদ্ধতিটা কি? তাহলে বিস্তৃতি পদ্ধতি ওটাই যে কোনো সারি বা কলাম বয়, ওটাই আর কি। তাহলে লেখেন এখন, যে কোনো সারি বা কলাম বরাবর প্রত্যেকটি ভুক্তিকে তার সহগুণক দ্বারা গুণ করে গুণফলগুলির সমষ্টি নিয়ে নির্ণায়কের মান নির্ণয় করার পদ্ধতিকে বিস্তৃতি পদ্ধতি বলে, বা বিস্তার পদ্ধতি। বিস্তৃতি পদ্ধতি বলে। ওকে, যা আমরা নির্ণয় করে দেখে দিয়েছি। ক্লিয়ার?
আজকে নির্ণয় করেছি আমরা। তাহলে আশা করি এটা বুঝতে পারেন। তার আগে আমি একটু দেখি এটা, এই যে এটা সেটা যেমন দিয়ে এই উদাহরণটা আমরা সেটিং করতে পারবো ওখানে, ঠিক আছে? যেমন দিয়ে উদাহরণটা সেটিং করতে পারি কিনা, এটা একটু সুন্দর ডিজিটালে আবার নিয়ে আসবো। চলেন দেখি, আমি এটা 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 ওখানে নিয়ে যাব, যেমন এটাই দেব। ওকে, যেমন আমরা এটা ওখানে নিয়ে যাব। চলো তো বাবু, হালকা করে চলো। ওকে, এখানে আমরা ওটা দেব। ওকে, এই হ্যাঁ, এই নিনাকে এখানে দিলাম। ছোট হয়ে আসো বাবু, একটু ছোট হও, হালকা ছোট হও। হ্যাঁ, যেমন নিচে চলে আসো, এই যে এটা। ওকে, যেমন আমাদের এটা হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে নির্ণায়কের বিস্তৃতি পদ্ধতি, নির্ণায়কের মান নির্ণায়কের আরও অনেক পদ্ধতি আছে, আমরা আগামী ক্লাসে শিখব। আর আজকে শেষে একটা ম্যাথ করতে চাইছিলাম, এটা আগামী কালকেই লাইভের ফার্স্টে ওই ম্যাথটা করে দেবো। ওটা রুয়েটার্সের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ওটা একটু মিসিং হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, আবারও আগামীকাল দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।